আসসালামু আলাইকুম। আজ ১ মার্চ ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নাগরিক পার্টিতে সমকামীকে পদ দেওয়া নিয়ে ক্ষোভ, কনক সারোয়ার করলেন ভয়াবহ অভিযোগ। বিএসএফকে সতর্ক করলেন বিজিবি প্রধান, আর একজনের হত্যাও গ্রহণযোগ্য হবে না বলে হুঙ্কার। শিল্পকলার ডিজির পদত্যাগ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা ফারুকী। এবার বিস্তারিত। হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে ১৫১টি পদের কমিটি গঠন করা হয়েছে। যা নিয়েই এবার তৈরি হয়েছে বিতর্ক। নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে একজন। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে, লেসবিয়ান বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছেন অনেকেই। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। এই অবস্থায় নিজেদের ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করেছেন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বিতর্কিত এই বিষয় নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে এমন কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। সার্জিস আলম একই প্রসঙ্গে লিখেছেন, কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু ওনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম, বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার মাধ্যমে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ করে আসছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সহ অনেকে। দলটির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে ছাত্রদের এই রাজনৈতিক দল। এবার সেই দাবি আরও জোরালো হলো ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে। সাংবাদিক ডক্টর কনক সারোয়ার এ ব্যাপারে সরকার ও নতুন রাজনৈতিক দলের ওপর গুরুতর অভিযোগ এনেছেন। এক্ষেত্রে তার সেই অভিযোগ যে মিথ্যা নয় তার প্রমাণও তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা গেছে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে পিরোজপুর জেলা প্রশাসক 5টি বাস রিকুইজিশন দিয়েছেন। বাসগুলো জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে একদিনের জন্য, যাতে করে পিরোজপুর থেকে বাসে করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেন দলটির নেতা কর্মীরা। এ ব্যাপারে কনক সারোয়ার তার ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন? নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের একটি সরকারি আদেশ থেকে জানা যায়, পুলিশকে 5টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে দেশের প্রায় 26টি জেলা থেকেই এই ব্যবস্থা করা হয়েছে। তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব্যয়ে
রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো? বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবে কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তাদের প্রতি সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেপ্তার করে হস্তান্তর করি আমরা। ভবিষ্যতে সেটা কতটুকু আর করা যাবে? শনিবার বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি প্রাধান্য 1 নম্বরে ছিল সীমান্ত সম্মেলনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ সদর দপ্তর থেকে শুরু করে যে জায়গায় হত্যা হলো সব জায়গায় বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিজিবি বিএসএফ সম্মেলনের পরে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দুঃখজনক হলেও সীমান্ত লাইন থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা না করে। তবে আমরা জোরালো, শক্ত ও কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে কিছু ছবি পেয়েছি। সেখানে সংঘবদ্ধ 15 থেকে 20 জন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছিল। তখন বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে সংঘাত হয়। বিজিবি মহাপরিচালক আরও বলেন, সেই সংঘাতে বিএসএফ রাবার বুলেট ছোঁড়ে। এতে ওই যুবকের পেটে লাগে। দুর্বল জায়গায় রাবার বুলেটও হত্যা ঘটাতে পারে। বাংলাদেশি যুবককে আহত অবস্থায় তারা হাসপাতালে নিয়ে অপারেশন করিয়েছিল। তারপরেও তাকে বাঁচানো যায়নি। দুর্ভাগ্য। বিএসএফের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা উল্লেখ করে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়া যায় না। যদি মেনে নিই, ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তাদের প্রতি সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেপ্তার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে? তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর একটিও হত্যা যদি হয়, আমরা পরে আরও কঠোর অবস্থানে যাব, এটা আমি আশ্বস্ত করতে চাই। মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, এই ঘটনায় একজন বিএসএফ সদস্য আহত হয়েছে। তিনি হাসপাতালে আছেন। আহত রক্তাক্ত অবস্থায় তার ছবিও আমরা পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে প্রমাণ চাওয়া হচ্ছে যে এই ঘটনা ওই জায়গারই কিনা তার প্রমাণ কি। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে আমরা বিজিবি তৈরি আছি। প্রাতিষ্ঠানিক কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে তিনি পদত্যাগের কথা জানান। বক্তৃতার মধ্যেই মঞ্চে তিনি শিল্পকলা একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি ওনাকে দিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে। কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। জামিল আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। জামিল আহমেদের কথাগুলো সত্য নয় দাবি করে ফারুকী বলেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলো কথা ডাহা, মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতির ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসুদ। এতে খুশি হয়ে তার বাবা মাওলানা আব্দুল মালেক আনন্দ মিছিল করেছেন। মাসুদ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আব্দুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা চেতনা, তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছে। তারা যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই দোয়া করছি। আমরা হাতিয়ার মানুষ একসঙ্গে থাকব। নতুন দলের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। তারা যেন আমাদের হাতিয়ার উন্নয়নে কাজ করে এই প্রত্যাশা করব। একই সঙ্গে আগামীতে নতুন এই দলের ছায়াতলে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বক্তারা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং ফেসবুকে ব্যাপকভাবে তথ্য বিভ্রাট হচ্ছে। কোন তথ্যটি সঠিক আর কোন তথ্যটি ভুল সেটি যাচাই বাছাই সম্পন্ন হবার আগে অবশ্যই আপনি ফেসবুকে শেয়ার করবেন না বা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। যদি কোনো তথ্যকে যাচাই করতে চান তাহলে অবশ্যই তার উৎসমূলে যান, সেখান থেকে খোঁজ নিন যে তথ্যটি যথাযথ কিনা। আর সেই সুযোগ যদি না থাকে তাহলে আপনি পরিহার করুন এই ধরনের তথ্য নিয়ে মাতামাতি বা প্রতিক্রিয়া দেখানো থেকে। প্রিয় বন্ধুরা, তথ্যই শক্তি, কিন্তু ভুল তথ্য অবশ্যই শক্তি নয়, বরং এটা সন্ত্রাসের উপকরণ বটে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন হোয়াইট হাউসের সাংবাদিক। শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি এবং রাশিয়ার আক্রমণ বন্ধ করতে আমেরিকার পূর্ণ সমর্থন আদায় করা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। প্রকাশ্যে বাকযুদ্ধে পরিণত হয় ট্রাম্প জেলেনস্কির বৈঠক। এই আলোচনায় কেন্দ্রবিন্দু হয়েছে আরও একটি বিষয়, তা হলো জেলেনস্কির পোশাক। বাকিদের মতো স্যুট টাই পরেননি জেলেনস্কি। তার সামনে বসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুজনেরই পরনে স্যুট টাই। ওভাল অফিসের ঘরে উপস্থিত বাকি পুরুষদের পরনেও একই ধরনের পোশাক, কিন্তু তার মধ্যে একেবারে অন্য পোশাকে উপস্থিত জেলেনস্কি। তার পরনে ছিল কালো সোয়েট শার্ট, শার্টের বুকের বাঁ দিকে ছিল ত্রিশূলের মতো ইউক্রেনের চিহ্ন, আর ছিল কালো স্ল্যাক্স বা বুট জুতো। জেলেনস্কির পোশাক নিয়ে বৈঠকেই প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্ন ছিল, কেন হোয়াইট হাউসের এই সর্বোচ্চ স্তরের বৈঠকে তিনি স্যুট পরে যাননি। উত্তরে জেলেনস্কি পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে জিজ্ঞাসা করেন তাতে তার কোনো সমস্যা রয়েছে কিনা। সাংবাদিক উত্তরে বলেন, যারা ওভাল অফিসের ড্রেস কোডকে সম্মান করেন না তাদের নিয়ে অনেক আমেরিকানদের সমস্যা রয়েছে। এই প্রশ্ন করা মাত্রই হাসতে দেখা যায় বৈঠকে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। কার্যত সেটা উপেক্ষা করে জেলেনস্কি উত্তর দেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে তখন আমি এমন পোশাক পরব, হয়তো তা আপনার মতো, হয়তো তা আপনার চেয়েও ভালো। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।